বহুকাল আগের কথা। একদা রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির ওপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হল। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল, জিন মহারাজ, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নই। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বর্ণনাকারী সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, রাজা সাইদুন, কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিন, আমি আসলে জিন জাতির একজন বাদশাহ। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল। সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আর এই কারণে সে আমার ওপর রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে করে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। বর্ণনাকারী জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। জিনেদের মধ্যেও রাজা রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে, তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবারও বলল, জিন মহারাজ, আপনি আমার জীবন রক্ষা করেছেন। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসাবে প্রদান করব। রাজা সাইদুন, আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয়। হে বাদশাহ, আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন। তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সবকিছুই আপনাকে প্রদান করব। রাজা সাইদুন, আপনার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। বর্ণনাকারী এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল, কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে, আর সেই শর্ত হল, আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন, তাহলে সেই দিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রচুর ধন সম্পদ রয়েছে। আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন, আমি মেনে নিব। বর্ণনাকারী এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হল। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন, কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না। কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হল না।
একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রাগে ফুলে উঠলেন, তবে এবারও তিনি কিছুই বললেন না। তিনি আবার কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতপর সে সেখান থেকে চুপিসারে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে। গতরাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে, যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয়। এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্রুদ্ধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করে এসেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, হে মহারাজ, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। যাওয়ার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সব কিছু খুলে বলো। এরপর রাজার স্ত্রী বললেন, মহারাজ, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হল, আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকারের অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনও জীবিত এবং আমার মা বাবার কাছেই নিরাপদে রয়েছে। সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে